আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এলএলবি ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সাক্ষ্য আইন পরীক্ষাটি সবার অনেক ভালো হয়েছে। আজ আলোচনা করব আন্তর্জাতিক আইন, অর্থাৎ আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নেব যে আন্তর্জাতিক আইনে মোট কতটি প্রশ্নের উত্তর দেওয়া লাগে। আন্তর্জাতিক আইনের 4টি বিভাগ থেকে মোট কিন্তু প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে 3টি করে প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে 3টি করে প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তো প্রত্যেক বিভাগ থেকে 3টি করে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি বিভাগ থেকে 2টি করে প্রশ্নের উত্তর দিলে মোট কিন্তু 8টি, অর্থাৎ 8টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 12.5 এবং সময় থাকবে মাত্র 4 ঘন্টা। তো 4 ঘন্টার মধ্যে কিন্তু 8টি প্রশ্ন লিখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রথম বিভাগ থেকে। আন্তর্জাতিক আইন হলো আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু, ব্যাখ্যা করুন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত বিভিন্ন মতামত আলোচনা করুন। অর্থাৎ আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো সম্পর্কে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আলোচনা করব আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু, অর্থাৎ আন্তর্জাতিক আইন হলো আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু সম্পর্কে। আন্তর্জাতিক আইন হচ্ছে আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু। আন্তর্জাতিক আইন হচ্ছে আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু। এটি হচ্ছে একটি উক্তি। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন অধ্যাপক হল্যান্ড। অধ্যাপক হল্যান্ড এর উক্তি। আন্তর্জাতিক আইন হচ্ছে আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু। এই উক্তিটি অধ্যাপক হল্যান্ড এর উক্তি। অধ্যাপক হল্যান্ডের এই উক্তিটি খুবই যথার্থক এবং সার্থক। কারণ কি? এর কিছু কারণ রয়েছে। কারণ আন্তর্জাতিক আইনের কোনো সার্বভৌম কর্তৃপক্ষ নেই। আন্তর্জাতিক আইনের কোনো সার্বভৌম কর্তৃপক্ষ নেই। আন্তর্জাতিক আইন পরস্পর ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত।
মূলত আন্তর্জাতিক আইন কতগুলো রাষ্ট্রের আচরণবিধির উপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক আইন স্বাধীন রাষ্ট্রগুলোর আচরণবিধির উপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক আইন যেহেতু সার্বভৌম কর্তৃপক্ষের কোনো আইন নয়, এই আইনে কোনো শাস্তির বিধান নেই, তাই অধ্যাপক হল্যান্ড এই আইনকে তিনি আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু বলে অভিহিত করেছেন, কারণ এই আইনে অনেক দুর্বলতা পরিলক্ষ্য করা যায়। আন্তর্জাতিক আইন মূলত কোনো রাষ্ট্র মানতে বাধ্য নয়, মূলত তাদের প্রয়োজনে স্বাধীন রাষ্ট্রগুলো একত্র হয়ে তাদের প্রয়োজনেই কিন্তু মূলত আন্তর্জাতিক আইন মেনে চলে। আন্তর্জাতিক আইন না মানলে কোনো চাপ প্রয়োগ করা হয় না। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন এবং হবস মনে করেন যে মানুষ মাত্রই আইন ভঙ্গের প্রবণতা বিদ্যমান। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন এবং হবস তারা মনে করেন যে মানুষ মাত্রই কিন্তু মানুষের ভিতরে আইন ভঙ্গের প্রবণতা রয়েছে। মূলত এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অধীনতা এবং এক রাষ্ট্রের সহিত আরেক রাষ্ট্রের সম্পর্ক, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এক পর্যায়ে আন্তর্জাতিক আইনের সৃষ্টি হয়। আন্তর্জাতিক আইন কিন্তু কোনো বাধ্যবাধকতা আইন নয় এবং সার্বভৌম কর্তৃপক্ষের আইন নয়। সাধারণত রাষ্ট্রের ভিতরে যদি কোনো ব্যক্তি আইন ভঙ্গ করে তাহলে কিন্তু রাষ্ট্রের আইনে তাকে শাস্তির বিধান করা যায়, কিন্তু এই আন্তর্জাতিক আইনে কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে কিন্তু তাকে শাস্তির আওতায় আনা যায় না। কারণ কি? কারণ হচ্ছে এই আন্তর্জাতিক আইন কিন্তু কোনো সার্বভৌম কর্তৃপক্ষের আইন নয়। রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে কিন্তু আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা লাভ করে এবং আন্তর্জাতিক আইন স্বাধীন রাষ্ট্রগুলোর সম্মতির উপর, আচরণ বিধির উপর কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। তাই অধ্যাপক হল্যান্ড যে উক্তিটি করেছেন যে আন্তর্জাতিক আইন হচ্ছে আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু, কথাটি কিন্তু যুক্তিসঙ্গত এবং সার্থক বলেই মনে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে আলোচনা করব আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ। আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত মতবাদ। ডিয়ার ভিউয়ার্স, আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে এখন আলোচনা করব। আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত মতবাদ মূলত দুটি ভিত্তি রয়েছে। যথা, এক নম্বর হচ্ছে মৌলিক অধিকার বিষয়ক মতবাদ এবং দুই নম্বর হচ্ছে সম্মতিমূলক মতবাদ। মূলত এই দুটি ভিত্তির উপর আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা লাভ করেছে। মৌলিক অধিকার বিষয়ক মতবাদ
এই মতবাদীরা মনে করেন যে মৌলিক অধিকার বিষয়ক মতবাদ হচ্ছে প্রাকৃতিক আইনের একটি অংশ, অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রের তাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার রয়েছে, তাদের রাষ্ট্র রক্ষা করার অধিকার রয়েছে। এই অধিকারগুলো থেকে মূলত সহজাত অধিকারগুলো থেকে মূলত এক রাষ্ট্রের সহিত অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপন হয় এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু রাষ্ট্রের মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো থেকে কিন্তু আন্তর্জাতিক আইনের উদ্ভব বা বিকাশ লাভ করে। এই মৌলিক অধিকার বিষয়ক মতবাদীরা মনে করেন যে একটি রাষ্ট্রের প্রয়োজনে, একটি রাষ্ট্রের সহজাত এবং রাষ্ট্রের অধিকার রক্ষার প্রয়োজনেই কিন্তু এক রাষ্ট্রের সহিত অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপন হয় এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা লাভ করে। এবং সম্মতিমূলক মতবাদীরা মনে করেন যে মূলত সম্মতি হচ্ছে আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি, অর্থাৎ সম্মতি হচ্ছে আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। এই সম্মতিমূলক মতবাদীরা মনে করেন যে একমাত্র সম্মতির কারণেই কিন্তু আন্তর্জাতিক আইনের ভিত্তি রচিত হয় এবং আন্তর্জাতিক আইন বিকশিত হয়। সম্মতি না থাকলে কিন্তু এক রাষ্ট্রের সহিত অন্য রাষ্ট্র কোনো সন্ধি হতো না বা কোনো স্বাধীন রাষ্ট্র অন্য রাষ্ট্রের অধীনস্থ মানত না। মূলত এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সহিত সম্পর্ক স্থাপনের জন্য এবং আন্তর্জাতিক আইন সংগঠনগুলো একত্র করার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু সম্মতি প্রদান করা হয়ে থাকে এবং সম্মতি না থাকলে কিন্তু আন্তর্জাতিক আইন বিকাশ লাভ করতো না। তাই এই সম্মতিমূলক মতবাদীরা মনে করেন যে মূলত সম্মতির উপরই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা লাভ করেছে। মূলত এই দুটি মতবাদ, মৌলিক অধিকার বিষয়ক মতবাদ এবং সম্মতিমূলক মতবাদ ব্যতীত আরো কিছু মতবাদ আমরা লক্ষ্য করি, যেমন প্রাকৃতিক মতবাদ। প্রাকৃতিক মতবাদ আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার যে বিষয়গুলো রয়েছে, এই প্রাকৃতিক মতবাদীরা মনে করেন যে আন্তর্জাতিক আইন প্রাকৃতিক নিয়মেই প্রতিষ্ঠা লাভ করেছে, অর্থাৎ মূলত প্রকৃতি হচ্ছে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। আরেকটি মতবাদ রয়েছে প্রত্যক্ষবাদী মতবাদ। প্রত্যক্ষবাদী মতবাদ, এই প্রত্যক্ষবাদী মতবাদবিদরা মনে করেন যে আন্তর্জাতিক আইন মূলত এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সন্ধি চুক্তি এর মাধ্যমেই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা লাভ করেছে। এই আইন প্রত্যক্ষবাদীরা কিন্তু মূলত মৌলিক অধিকার, সম্মতিমূলক মতবাদ এইগুলোর উপর বিশ্বাসী না। তারা মূলত কোনো সন্ধি চুক্তি, অর্থাৎ এক রাষ্ট্রের প্রয়োজনে অন্য রাষ্ট্রের সাথে যদি সন্ধি করে কোনো চুক্তি করে, এইগুলোই কিন্তু এক পর্যায়ে আইনে রূপ লাভ করে, যা আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা পালন করেছে। মূলত প্রত্যক্ষবাদীরা এই মতবাদের পক্ষে যুক্তি প্রদান করেন। এবং আরেকটি যদি দেখি গ্রোসিয়াসবাদী মতবাদ। গ্রোসিয়াসবাদী মতবাদ, এই গ্রোসিয়াসবাদী মতবাদের প্রবক্তা হচ্ছে গ্রোসিয়াসপন্থীরা বিশ্বাস করেন যে মূলত প্রাকৃতিক এবং প্রত্যক্ষবাদী মতবাদ অনুসরণ পূর্বক তারা কি করে, এই প্রাকৃতিক মতবাদ এবং প্রত্যক্ষবাদ মতবাদের মধ্যপথ অনুসরণ করেন গ্রোসিয়াসবাদী মতবাদবিদরা। তারা মনে করেন যে মূলত প্রাকৃতিক এবং প্রত্যক্ষ কারণেই কিন্তু মূলত আন্তর্জাতিক আইনের ভিত্তি রচিত হয়। আরেকটি হচ্ছে ঐতিহাসিক মতবাদ। ঐতিহাসিক মতবাদ মূলত ষোড়শ শতাব্দীর শেষ দিকে
ষোড়শ শতাব্দীর শেষ দিকে কিন্তু এই ঐতিহাসিক মতবাদের উদ্ভব বা বিকাশ লাভ করে। মূলত ঐতিহাসিক মতবাদের প্রবক্তা ছিলেন ইটালিয়ান অধ্যাপক জেন্টিলিস। এই জেন্টিলিসই সর্বপ্রথম ঐতিহাসিক মতবাদের প্রবক্তা। অধ্যাপক জেন্টিলিস তার যুদ্ধ সংক্রান্ত আইন এই গ্রন্থে মূলত ঐতিহাসিক মতবাদের ব্যাখ্যা তুলে ধরেন। তো ডিয়ার ভিউয়ার্স, মূলত আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে, এই মতবাদগুলোর মধ্যে কিন্তু আমরা প্রথমেই পাই যে মৌলিক অধিকার বিষয়ক মতবাদ এবং সম্মতিমূলক মতবাদ। মূলত মৌলিক অধিকার, সম্মতিমূলক মতবাদ এই দুটির উপর ভিত্তি করেই কিন্তু আন্তর্জাতিক আইন ভিত্তি রচিত হয় এবং অনেক মতবাদবিদরা আবার অনেকভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। প্রাকৃতিক মতবাদ, প্রত্যক্ষবাদীদের মতবাদ, গ্রুসিয়াসবাদী মতবাদ বা ঐতিহাসিক মতবাদ, যে মতবাদীরা যেভাবে বলুক না কেন, মূলত কিন্তু একটি রাষ্ট্রের প্রয়োজনে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক নিয়মেই কিন্তু সম্মতিমূলকভাবেই কিন্তু মূলত আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা বা ভিত্তি প্রতিষ্ঠা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। বিদায় নেওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।